স্টুডিওতে উপস্থিত আছেন অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ। স্যার, আপনাকে এই সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা উদ্যোগটি নিয়ে কথা বলবো যে কেমন ছিল, প্রতিবেদনও দেখলাম, আপনার থেকেও জানতে চাইবো, কিন্তু তার আগে জানতে চাইবো আসলে উদ্যোগটি কেমন ছিল বাস্তব ভিত্তিতে। দেখুন, একটা হলো নামটার সঙ্গে এটার মিল নেই। নামটা হলো সার্বজনীন পেনশন স্কিম, কিন্তু এটা সার্বজনীন না, এটা একটা ভলান্টারি পেনশন স্কিম। কেউ যদি টাকা দিয়ে প্রিমিয়াম দিয়ে রেজিস্ট্রি করে অন্তর্ভুক্ত হয় তাহলে তার উপর সরকারি কর্মচারীদের জন্য এটা প্রযোজ্য না। সেমি অটোনমাসদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জন্য প্রজেক্ট করতে গিয়েছিল, আমরা আন্দোলন করে এটা থামিয়ে দিয়েছি। তার মানে একটা সুবিধা বা প্রাপ্ত অংশ এটা নিচ্ছে না। অসুবিধাপ্রাপ্ত যে অংশটা আছে তারা এটাতে লাভবান হতে পারে, কিন্তু তাও আবার নির্ভর করবে প্রাইভেট সেক্টরের যেটা একটা হলো প্রবাসীরা এটাতে দিবে কিনা। ওদের তো ফরেন এক্সচেঞ্জে টাকাটা দিতে হবে, দেখলাম প্রবাসের সংখ্যাটা সবথেকে কম। প্রবাসীদের ফরেন এক্সচেঞ্জে প্রিমিয়াম দিতে হবে। তো এখন যেই রেটে গভর্নমেন্ট বাইরে থেকেই যেই টাকাটা পাওয়া যায়, এখানে সেইভাবে এক্সচেঞ্জ রেট সুবিধা করে দেওয়ার ব্যবস্থা করবে কিনা, তারপর একটা সিকিউরিটির কোশ্চেন আছে, টাকাটা শেষ পর্যন্ত ফেরত পাবো কিনা, সুতরাং ওখানে উৎসাহ কম। তারপরে আছে হলো আপনার প্রাইভেট সেক্টরের এমপ্লয়ারদেরকে একটা পার্ট দিতে হবে। তো এমপ্লয়াররা রাজি না হলে এমপ্লয়িরা দিবে, এমপ্লয়াররা না দিলে তখন আরেকটা ঝামেলা হবে। আর বাকি আছে যেটা হলো সেলফ এমপ্লয়েড, তারা নিজেরা কিছু দিবে, সেলফ এমপ্লয়েড পুয়ার, আরেকটা আছে একদম পুয়ার। তো সমতা যেটাতে 50% ম্যাচিং গ্র্যান্ট গভর্নমেন্ট দিবে, সেইটার ক্ষেত্রে কিছুটা সাড়া পাওয়া গেছে, কিন্তু সেটা তো পরিমাণ খুবই অল্প। আমি এখন পর্যন্ত দেখলাম রেজিস্ট্রেশন হয়েছে 4 লক্ষ মাত্র হয়েছে। কিন্তু হওয়ার কথা হলো আপনার যারা বয়স যাদের রেজিস্ট্রেশন হবে 15 থেকে 50-এর মধ্যে, ওয়ার্কিং গ্রুপ, তারা রেজিস্টার করে এই ভলান্টারিলি এটাতে আসবে, তাদের পরিমাণ হলো 10 কোটি। এখনই 17 কোটি যদি আমরা ধরি, 62% হলো ওয়ার্কিং গ্রুপ, সুতরাং প্রায় 10 কোটি। তো 10 কোটির থেকে 4 লক্ষ যদি রেজিস্ট্রেশন করে থাকে, বড় একটি অংশ তো পড়েই আছে। মানে এটা একটা খুবই প্রোগ্রেসটা খুবই হতাশাজনক। এটার দুটো কারণ, একটা হলো প্রাইভেট সেক্টর ম্যাচিং ফান্ড দিতে রাজি হচ্ছে না, আরেকটা কারণ হচ্ছে যে নিচের দিকে যারা, তাদের পক্ষে মাসে 1000 টাকা দেওয়া কঠিন। ধরা হয়েছে নিচের দিকের যারা দিবে সমতাতে, তাদের মাসিক আয় 5000 টাকা, তাহলে তাদের 20% আয় সেভ করে এই প্রিমিয়াম দিতে হবে। তাদের তো কোনো সেভিংসই নাই। তাহলে কি উদ্যোগটা বাস্তবসম্মত ছিল না? একদমই না, বাস্তবসম্মত ছিল না। কারণ বাস্তবসম্মত করতে গেলে পরে পভার্টি লেভেলের নিচে যারা, তাদের কাছ থেকে প্রিমিয়াম আদায় করলে তারা, কিন্তু তবু তারা দিচ্ছে। হয়তো তারা রিয়েলি সেই 5000 টাকা ইনকাম গ্রুপ না, হয়তো অন্য একটু উপরের গ্রুপ, তারা সমতা নাম দিয়ে হয়তো এক্সক্লুডেড গ্রুপ ইনক্লুডেড হয়ে সেটা দিচ্ছে। তাতেও লোক সংখ্যা কমেছে 4 লক্ষ। আমরা এই জায়গায় যদি একটু কিছু তথ্য দেখি স্যার, আমরা দেখতে পাচ্ছি প্রবাসীদের আগ্রহ কিন্তু একদম তলানিতে, মাত্র 913 জন কিন্তু মাত্র নিবন্ধন করেছে। তাহলে সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে তাদের আগ্রহ বাড়ানোর জন্য কি করা যেতে পারে? তাদের রেট অফ প্রফিট অন্য জায়গায়, যেটা অপরচুনিটি কস্ট আমরা যেটা বলি, সেটার সমান না হলে এখানে কিছু করার নেই। কারণ যে কোনো মানুষ এক জায়গায় টাকা, এটা তো মানে পেনশন, এটা ডিপিএস, এটা সার্বজনীন পেনশন স্কিম না। সার্বজনীন পেনশন স্কিম তো হলো হিউম্যান রাইট, সেটা হলো বয়স হলে আপনার যে 1 কোটি লোক এখন বৃদ্ধ, তারা প্রত্যেকেই পাবে, সেটা তো ওইভাবে জিনিসটা হচ্ছে না। সুতরাং প্রবাসীদের মধ্যে ওরা দেখবে যে আমার এই টাকাটা আমি অন্য কোন জায়গায় সেভ করলে বৃদ্ধকালে আমি সেখান থেকে বেশি টাকা পাবো। সুতরাং এটা ভলান্টারি এবং এটাতে অপরচুনিটি কস্ট হাই, সুতরাং তারা করবে না। আর প্রগতিতে আপনি দেখছেন কত নিবন্ধন হলো, এত। আচ্ছা, নিবন্ধন যারা করেছে তারাও সবাই মানে সমতাতে আছে। সমতাতে হলো নিবন্ধন সবচেয়ে বেশি। তার মানে মনে হচ্ছে যে ওইখানে যেহেতু গভর্নমেন্ট 50% টাকা গ্যারান্টি দিচ্ছে, 50% টাকা যেহেতু গ্যারান্টি দিচ্ছে, সেই জন্য হয়তো একটা লোভ তৈরি হয়েছে যে আচ্ছা আমি অর্ধেক টাকা দিলাম, অর্ধেক গভর্নমেন্ট দিল, তাতে। তার মানে দুটো প্রবলেম এখানে আছে, একটা হলো ইনসেন্টিভের প্রবলেম, আরেকটা হয়তো জানিই না, প্রচারও নাই। আর থার্ড প্রবলেমটা হলো সিকিউরিটির প্রবলেম।
এই যে ডিপ সেক্ষেত্রে কি এই যে রাজনৈতিক পট পরিবর্তন যেটা হলো সেক্ষেত্রেও কি রাজনৈতিক যে পট পরিবর্তনের কারণটা কি বেশি মানুষের আস্থা হারানোর জন্য? না, বড় কারণটা হলো এটার জন্য যে ন্যাশনাল পেনশন অথরিটি আছে তাদের ক্যাম্পেইনটা ভালো না। তারা ক্যাম্পেইন করে দেখাবে যে এই টাকাটা আমরা নিয়ে এই কাজ করছি, এই কাজ করে এই মুনাফা হচ্ছে। এবং তারা অবশ্য বলেছে, আমি দেখলাম যে যিনি ইন্টারভিউ দিলেন একটু আগে, তিনি বললেন যে এটা আমরা ট্রেজারি বিলে সিকিউরড জায়গায় ইনভেস্ট করেছি। তো ট্রেজারি বিলের রেট অফ ইন্টারেস্ট যা, তাতে এই পেনশন দিতে গেলে ওই টাকা দিয়ে তো হবে না, আরও করতে হবে। আবার আরও ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টে গেলে সেই টাকা আবার ফেরত আসবে কিনা। তবে যেহেতু এটা গভর্নমেন্ট দায়িত্ব নিচ্ছে, ন্যাশনাল পেনশন অথরিটির কর্তৃত্ব গভর্নমেন্ট, আলটিমেট কর্তৃত্ব গভর্নমেন্টের হাতে, সেই জন্য হয়তো সিকিউরিটি ইস্যুটা অতটা নাই, কিন্তু সেই জিনিসটা প্রচারে নেই। এটাও একটু কনভিন্স করতে হবে যে আমার গভর্নমেন্ট চেঞ্জ হলেও ভালো ভালো পদ্ধতি তো চেঞ্জ হলে চেঞ্জ হয় না। এটা তো শেখ হাসিনার পদ্ধতি, কিন্তু এখন স্বৈরাচার বিদায় হওয়ার পরেও এটা রাখা হচ্ছে এবং এটাকে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার চলে গেলেও এটাকে রাখা উচিত এবং রাখা হবে। শুধু রাখা উচিত না, এটাকে আরও ইজি করা এবং প্রিমিয়ামগুলো গরিব মানুষের জন্য সহজ করা এবং তাকে সাবসিডি দেওয়া, এগুলো করলে এটা কন্টিনিউ করবে। মানে এটা যে জনগণের স্বার্থে একটি উদ্যোগ, তখনও বলা হয়েছিল উদ্যোগ নেওয়ার সময়, কিন্তু জনগণ পর্যন্ত কি উদ্যোগটা পৌঁছেছিল? না, এটা তো ইনফরমেশন গ্যাপ রয়ে গেছে। এই যে 4টা ধরন করা হয়েছে, 4টা ধরনের মাঝখানে আবার একটা 5টা ধরন করেছিল প্রত্যয়, সেটা আবার প্রত্যাহার করে নিয়েছে। মানে এটা একটা এক্সপেরিমেন্টাল স্টেজে আছে, তো সুতরাং এটা ইনফরমেশন, কিন্তু এক্সপেরিমেন্ট কথাটা যদি আসে তাহলে তো জনগণ আরো ভরসা পাবে না। হ্যাঁ, কিন্তু এটা পরিষ্কার করে বলা দরকার যে আমরা এটা কন্টিনিউ করব এবং এটাকে আরো সহজ করব এবং আমরা প্রাইভেট সেক্টরকে বাধ্য করব তার ডিউ শেয়ারটা যাতে সে দেয়। আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এর আওতায় আসেননি, সেটা আমরা দেখেছিলাম। এসেছিল, তারপরে আপনারা ওরা আন্দোলন করে এটার কারণটা হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেনাবাহিনীর বা অন্যান্যদের মতো সমান সুবিধা চায়। তারা যেহেতু মোট যে টাকাটা গভর্নমেন্ট পেনশন দেয় তার 2 ভাগ করে দেয়, একটা ভাগ একত্রে দিয়ে দেয়, আরেকটা ভাগ সে পেনশন আকারে পেতে থাকে। কিন্তু এখানে তো একত্রে কোনো টাকা আর দিবে না, খালি পেনশন আকারে দিতে থাকবে। এই ডিসক্রিমিনেশনটার কারণে এটা যারা একত্রে পায় তাদের জন্য লাভজনক না। এই খাতটি যে সার্বজনীন পেনশনের যে কথাটি আমরা দেখলাম, এটা কি সামাজিক সুরক্ষা খাতের একটি বড় পরিসরের উদ্যোগ হতে পারে? না, এটা যখন গভর্নমেন্ট ঠিক করলো যে মানুষকে সামাজিক সুরক্ষা দিতে হবে লাইফ সাইকেল বেসিসে, মানে সব সময়, তার মানে বৃদ্ধকালেও তাকে দিতে হবে। কিন্তু প্রবলেম হলো এটা যখন সামাজিক সুরক্ষা কর্মসূচির অধীনে আসবে তখন এটার ফান্ডিংটা হবে নট বাই ইন্ডিভিজুয়াল পেমেন্ট বাট বাই ট্যাক্সেশন। জেনারেল পিপলের কাছ থেকে নিয়ে গভর্নমেন্ট তার বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ করে এটাকে ফাইন্যান্স করবে। সেটা না করা পর্যন্ত এটা সকল বৃদ্ধের জন্য কার্যকরী হবে না। সর্বজনীন পেনশন স্কিম যেন এবং বাজেট থেকে সেটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে কথা বলার জন্য যুক্ত হয়েছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক এম আকাশ।